মানে একটু একক যারা মানুষ বুঝবে, ওই যে আমরা লাস্টে যে ম্যাথগুলো করাইলাম না, এই যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু একক ছাড়া কিন্তু আর কিচ্ছু নাই। হ্যাঁ ঠিক আছে, এইটা তো একক, মানে এককের মধ্যে একটু ক্যাসেস থাকবে, কিন্তু মজা আছে। সাপোজ মনে করেন আমরা যদি মানে ইকুয়াল সাপোর্টের মধ্যে বলি, মানে সমতলে সেক নির্ণয় করি, তাহলে সেক জিনিসটা কি? মনে করেন এখানে একটা পুল আছে, আর একটা পুল মনে করেন এখানে আছে, এটার ধরলাম এ আর এটার ধরলাম মনে করেন বি। বুঝছেন? এটা যদি আমি এখান থেকে এ পর্যন্ত যদি একটা কাল্পনিক রেখা অঙ্কন করি, ঠিক আছে, এই কাল্পনিক রেখা থেকে তারটা সর্বনিম্ন যে বিন্দুতে ঝুলছে, যদি এই জিনিসটা যদি সমতল হয়, তাহলে ঠিক এটা যদি একটা মানে মনে করেন একটা কুটা হইলো, মানে এটা একটা যদি টাওয়ার হয়, ধরেন সাপোজ এরকম, তাহলে এটা যদি সমতল হয়, মানে একই উচ্চতা হয়, দুইটা টাওয়ারে যদি একই উচ্চতা হয়, তাহলে ঠিক মাঝখান বরাবর থাকবে তার জুল। এটা তো সেক মানে হচ্ছে কি জুল, বুঝছেন? জুল সর্বনিম্ন বিন্দু হবে কি জুল। এখন তাহলে সেক কোনটা, মানে এর জুল বলতে কি আমি এইটা বুঝাইতেছি, আমাদের কিন্তু একটা কনফিউশন হবে, আমরা সেক কি এইটা না এইটা? নিচেরটা। হ্যাঁ নিচেরটা। এইটা নিচেরটা সর্বনিম্ন যেহেতু তুলে তো নিচেরটা। এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মানে ওইটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, হ্যাঁ, মানে উপরেরটা আছে। যেই লেভেল থেকে রাস্তা বা পানি বা যেটা হোক, এটা থেকে সর্বনিম্ন জুলবিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। হ্যাঁ। আর এটা হচ্ছে সেকেন্ড, এই জায়গা থেকে মানে কাল্পনিক রেখা থেকে, ঠিক আছে, দুইটা সার্কেলের মধ্যবর্তী কাল্পনিক রেখা থেকে সর্বনিম্ন জুলবিন্দু পর্যন্ত যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটাই হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এটাকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই যে মানে কাল্পনিক যে মানে সর্বনিম্ন যে জুলবিন্দুটা আছে, এই জুলবিন্দু থেকে মানে রাস্তা বরাবর পানি পৃষ্ঠ বরাবর, রাস্তা বা নদীর ক্ষেত্রে আমরা পানি ধরতে পারি, পৃষ্ঠ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন দেখেন আমরা যদি এটা প্রমাণ করতে চাই, সাপোজ আর এটা মনে করেন যদি মানে পুল বা টাওয়ার হয়, তার উচ্চতাটা আমরা ধরলাম মনে করেন ইস, তাহলে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমরা কিভাবে বের করতে পারি বলতো? এই যে মানে সেক যেটা আমরা বের করবো, হ্যাঁ, বের করে আমরা এটা যদি মানে অর্থাৎ এই সেট থেকে যদি আমরা সেকটা বাদ দিই, তাহলে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়ে যাবে। একটা মেথড মধ্যে কিন্তু এই আনসারটা চাই। আমাদের কি বলবে কি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইর করতে না সেক বাইর করতে? দুইটাই। এখন দেখেন যে কোনোটা বলতে পারে, অথবা মনে করেন যে এটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া থাকতে পারে, বলবে যে সেক বের করে আমি সিকিউরিটির জন্য দিতে পারে, ঠিক আছে? অথবা মনে করেন যে বলতে পারে যে এস তো দেওয়াই থাকবে, আর সেক বের করার জন্য আমার সঙ্গীত বিষয় দেওয়া থাকবে, পরে বলবে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বের করো, তাহলে এইটা থেকে আমরা এই সেকটা বের করে বাদ দিয়ে দিব। এটা কোন সেকটা বাদ দিব? এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ভার্টিক্যাল সেক যেটা আছে সেটা বাদ দিতে হবে, কারণ নিচের দিকে যেটা আছে, ঠিক আছে, একটা হচ্ছে নরমাল সেক আর একটা কিন্তু ভার্টিক্যাল সেক। আচ্ছা আমি দেখাবো এটা, তো কিন্তু এটা বাদ দিতে হবে, কিন্তু ভার্টিক্যাল সেক মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে এটা মনে করেন যে সর্বনিম্ন জুলবিন্দু আমরা ধরে নিলাম, এই যে দুইটা যে স্প্যান আছে বা মানে ডিসটেন্স, এই ডিসটেন্সটা ধরেন মনে করেন এন বলবো পুরোটা, এটা মানে দুইটা পোলের মধ্যবর্তী যে দূরত্ব থাকে সেই দূরত্বটা হচ্ছে স্প্যান, ঠিক আছে, লেন্থ স্প্যান বা দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হলো এখন এটা, তাহলে এই যে দৈর্ঘ্যটা যদি হয়, তাহলে এটা তো মধ্যবিন্দু, যেহেতু সমতলের সেক, সমতলের সেক যদি এটা মধ্যবিন্দু হয়, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত যে দূরত্ব থাকবে সেটা কি আর বাই 2, কি বলেন? আর এইটাও কতটুকু হয়ে যাবে বলেন? আর বাই 2, দুটো দূরত্ব। এখন আমরা এটা প্রমাণ করার জন্য ধরে নিলাম একটা মানে এই যে এটা তো কপার বা মানে ওয়্যার মানে তার, ঠিক না? তাহলে এটার একটা মানে ওজন ওয়াই বললাম আমরা মনে করেন ডাব্লিউ, এই কপারের ওজনটা কত? ডাব্লিউ। তাহলে এই বিন্দু থেকে আমরা এনে একটা যে কোনো একটা বিন্দু নিলাম, মনে করেন এনে একটা বিন্দু নিলাম, কতটুকু দূরত্ব? এই জুল বিন্দু থেকে এক্স পরিমাণ দূরত্বে একটা জুল বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম আমরা ধরলাম এই বিন্দু থেকে সর্বনিম্ন যে জুল বিন্দু আছে এই বিন্দু থেকে একটা বিন্দু ধরলাম, এটা দূরত্বটা কতটুকু? এক্স। তাহলে এক কপারের ওজন যদি ডাব্লিউ হয়, তাহলে এই বিন্দুতে যে মানে ওজনটা থাকবে হোয়াইট, এই হোয়াইট সবসময় কি ওজন সবসময় নিচের দিকে কাজ করবে, তাহলে এই হোয়াইটটা সবসময় কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করতে থাকবে। তাহলে এটার হোয়াইট কতটুকু হবে? যদি ডাব্লিউ পরিমাণ হয়
কপারের ওজন, তাহলে এটার ওজন কতটুকু হবে w ইনটু x, x এর জন্য কতটুকু হবে w ইনটু x, কি বলেন? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই বিন্দুতে তো মানে যেহেতু তার আছে, ঠিক আছে, তাহলে এর একটা কি থাকবে, টেনশন থাকবে, মানে টেনশন থাকবে। তাহলে এই টেনশন বলটা কোন দিকে কাজ করবে? এই টেনশন বলটা কাজ করবে এই বরাবর। এই টেনশন বলটা হচ্ছে কি টি, টেনশন বলটা হচ্ছে টি। আর এই দিক বরাবর যে মানে উল্লম্ব দূরত্বটা আছে, এটা কতটুকু বরাবর কাজ করছে ধরে নিলাম আমরা, সেটা y, এটার যে ডিসটেন্সটা আছে এই টেনশন বরাবর থেকে সেই ডিসটেন্সটা ধরলাম কত, y। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে জুল বিন্দুটা আছে এটা আমরা মুছে দিই, এই জুল বিন্দুটাকে ধরলাম আমরা ও বিন্দু। এই ও বিন্দুতে যদি আমরা মুভমেন্ট নেই, এটা আমরা মেকানিক্যালের একটা সাবজেক্ট করছিলাম, অ্যাপ্লাইড মেকানিক্স এর মধ্যে মুভমেন্ট মানে এই বিন্দুতে যদি মুভমেন্ট নেই, মুভমেন্ট মানে কি, বল ইনটু লম্ব দূরত্ব, কি বলেন, বল ইনটু লম্ব দূরত্ব। তাইলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এট মুভমেন্ট মানে আমরা ও বিন্দুতে মুভমেন্ট নিচ্ছি, তাহলে ও বিন্দুতে মুভমেন্ট, তাহলে ও বিন্দুতে যদি মুভমেন্ট নেই তাহলে কি হয়, এই দেখেন মানে সবসময় বল ইনটু লম্ব দূরত্ব, আর এটা তার মানে কি একটা বল, তাহলে এটা লম্ব দূরত্ব কোনটা দেখেন y, আবার এই যে wx এটা তো একটা ওজন y, তাই না? তাহলে এটা লম্ব দূরত্ব কোনটা x, তাহলে এই দুটো কি থাকবে, সমান থাকতে হবে। অথবা মানে আমরা মুভমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে কি মানে যেগুলো আমরা একটা ডিরেকশন ধরে নিই, এটা যদি পজিটিভ হয় এটার বিপরীতটা হলে কি হবে, তাহলে দেখেন একটা এই দিক বরাবর আছে, এই দিক বরাবর, আরেকটা কি এই দিক বরাবর, তাহলে দুইটাই কি একসাথে কি বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন হলে মানে ইকুয়াল টু 0 শূন্য হবে। তাহলে অ্যাকচুয়ালি যেহেতু দুইটাই মুভমেন্ট, এই মুভমেন্ট সমান কি হয়ে যাবে, এই মুভমেন্ট। এটা হচ্ছে যে আমরা মেকানিক্যালের যে মানে একটা অংশ করছিলাম ওইটা। তাহলে আমরা ওই বিন্দুতে মুভমেন্টটা আমরা কি লিখতে পারতেছি, টি ইনটু ওয়াই, মানে এটা কি বল ইনটু লম্ব দূরত্ব ইকুয়াল টু এর বল কতটুকু wx ইনটু লম্ব দূরত্ব কোনটা কতটুকু আছে x। তাহলে কি লেখা যাচ্ছে, y ইকুয়াল টু মানে wx স্কয়ার, কি বলেন, ডিভাইডেড বাই কত t, এটা লেখা যাচ্ছে কিনা? তাহলে ধরেন এটা হচ্ছে আমার সমীকরণ নাম্বার 1। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা যখন এই যে দূরত্বটা তো আমরা এতটুকু নিছি, তাই না, এদিক বরাবর, ঠিক না? এটা আমরা জানি না কতটুকু, মানে এই এতটুকু বরাবর পর্যন্ত নিলাম, হ্যাঁ, এই বিন্দু পর্যন্ত। এখন এই যে y দূরত্বটাতে আমরা এই সম্পূর্ণটা নিই, তাহলে y ইকুয়াল টু যখন x হয়ে যাবে তখন ডিসটেন্স কতটুকু হবে, x এর ভ্যালুটা তখন কত হবে? আমি মনে করেন এই y এর মানটা নিলাম এই x, y এর ভ্যালুটা আমরা s হয়, তাহলে x এর ভ্যালুটা কত হবে, x মানে চিত্রটাকে একটু চিন্তা করেন তো, s plus x, এইটা তো সমানই y, দেখেন এই বিন্দুটা তো আমরা s সাথে তো মিশে যাচ্ছে না, তাই না? তাহলে y বিন্দুটা যদি আমরা s হয়ে যায়, তাহলে এটার জন্য কভারটা কোথায় আছে, এখানে এই বিন্দুটা আছে, দেখেন এই s এর জন্য, এই s এর বিন্দুর জন্য মানে s বিন্দুর জন্য কভারটা কোথায় গিয়ে মানে এমন বিন্দুটা কোনটা b পয়েন্ট। আবার এই বিন্দুর জন্য মানে আমরা যদি এখন এই বিন্দুটা মানে নিতাম, তাহলে y বিন্দুটা যখন আমার s হয়ে যাবে, তাহলে x বিন্দুটা কত হয়ে যাবে, l/2, বুঝছেন কি না? আমরা তো এতটুকুর জন্য নিছি, তাই না? তাহলে এতটুকুর জন্য y এর মানে x এর মানে y এর বিন্দুটা কত, y। এখন এই বিন্দুটা যদি n এ চলে যায় তাহলে y সমান কত হয়ে যাবে, s না? এখন বুঝছেন কি না? আমি যদি এই বিন্দুটাকে যদি n এ নিয়ে যাই তাহলে y সমান কত হয়ে যাবে, x। তাহলে আমরা এটা লিখতে পারি না, যখন y ইকুয়াল টু s তখন x ইকুয়াল টু কত লেখা যাবে, l/2, কি বলেন? তাহলে সুতরাং এখন সমীকরণে যে আমরা মানগুলো বসাই দেই, তাহলে y এর জায়গায় বসাইলাম কি s ইকুয়াল টু w, আর x এর জায়গায় কি হবে, l/2, কি বলেন? নিচে কি আছে, t স্কয়ার, কি বলেন? হয়েছে কিনা বলেন? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে কি হইলো এটা, w ইকুয়াল টু মানে w l স্কয়ার ডিভাইডেড বাই কত, 2, মানে 4 ইনটু t না, 40 কিনা, কি বলেন, 40 হয়েছে। এখন দেখেন আমি এই কতটুকুর জন্য নিছি, অর্ধেকের জন্য,
আবার কি মানে যেহেতু এটা অর্ধেকের জন্য নেওয়া হয়েছে, আমি যদি এখন সম্পূর্ণটার জন্য পুরা মানে এর যদি নেই তাহলে কি হবে বলেন? আবার ডাবল হবে। বলেন এখন বলেন, আপনারা আপনার একটু আইডিয়া করেন। আমরা তো মানে কতটুকুর জন্য নিলাম, মানে এতটুকুর জন্য নিছি, সম্পূর্ণটার জন্য যদি করতে চাই আচ্ছা এনে আরেকটা জিনিস আছে, মানে আরেকটু মানে খেয়াল করেন, এই যে x যেটা নিচ্ছি না আমরা মানে দূরত্ব, ঠিক আছে, আমরা তো এই বিন্দুতে মানে কল্পনা করছি, ঠিক না? এখন কথা হচ্ছে এটা যদি মানে এই জিনিসটাই আছে, মানে এই দুটো পয়েন্ট ও পয়েন্ট এবং পি পয়েন্ট, ঠিক আছে, ও পয়েন্ট এবং পি পয়েন্টের মধ্যবিন্দুতে আমরা মানে মনে করেন আমরা উপর একটা না, ঠিক আছে, এই এতটুকু দূরত্ব যেটা আছে এই জোলটা তো সম্পূর্ণটার জন্য, জোলটা কতটুকুর জন্য? সম্পূর্ণটার জন্য। এখন আমি যদি এই যে x যেটা আছে এর অর্ধেক বরাবর যদি আমরা ক্যালকুলেশন করি, এর অর্ধেক বরাবর যদি আমরা ক্যালকুলেশন করি, এটা না মানে এই জোল বিন্দুটা হচ্ছে এই হোয়াইটটা যেটা আছে এটা আমরা এখানে কল্পনা করতেছি অর্ধেকে বলতে x/2 তে কতটুকু কল্পনা করতেছি? x/2 তে, মানে পুরোটা তো x, তাহলে এতটুকু বরাবর কাজ করতেছি। তাহলে x/2 তে যদি হয় তাহলে এই ডিসটেন্সটা কতটুকু হবে? x/2 তাহলে এটা কি হবে? 2t, তাহলে x² ডিভাইডেড বাই কত? 2t। মানে আমরা এটা কাজ করতেছি অর্ধেকে, যে আমরা সম্পূর্ণটা এলটা নিয়ে একটা মাঝখানে একটা বিন্দু নিছি, এই বিন্দুটার অর্ধেকে আমরা মানে কি করতেছি, মানে সেকটা নির্ণয় করতেছি, ঠিক আছে? তাহলে এখন যদি এটা হয় তাহলে এর নিচে 2t তো আছেই, তাহলে এল বসায় দিলে 4 কি কত হয়ে যাবে? 8। এইটাই হচ্ছে আমাদের মানে মূলত হচ্ছে সেক বের করার ফর্মুলা। এখন দেখেন মূলত হচ্ছে মানে এখান থেকে যে জিনিসটা বোঝার দরকার, আমি মানে পুরো একটা ফিগার নিব, নিয়ে যে পুরো মানে ফিগারটাকে আমরা মানে পুরো মানে এই এ বিন্দু থেকে এ কোণ থেকে বি কোণের দূরত্বটা থাকবে সেটা হচ্ছে এল, ঠিক আছে, যেটাকে আমরা স্প্যান বলতেছি। আর সেক কোণটা হচ্ছে এই দুইটা কোণের মধ্যবিন্দু যেটা আছে সেটা হচ্ছে সেক। কোন সেকটা কোথায়? মানে কাল্পনিক যে রেখা আছে সেই রেখা থেকে সর্বনিম্ন দূরবিন্দু পর্যন্ত দূরত্বটা সেক, আর সর্বনিম্ন দূরবিন্দু থেকে গ্রাউন্ড পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা থাকবে কি? গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখন এই দুই বিন্দুর মাঝখানে যে কোনো একটা বিন্দু আমরা কল্পনা করলাম পি বিন্দু, ঠিক আছে, পি বিন্দু যার দূরত্ব ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা কোথায়? x। তাহলে এটার যে কোনো বিন্দুতে এই দুইটা বিন্দুর মধ্য দিয়ে যদি আমরা মানে ওয়াইডটা নির্ণয় করতে চাই তাহলে এখন থেকে এতটুকু ওয়াইড যদি w মানে লেন্থ যদি মানে x হয় তাহলে এই বিন্দুতে কতটুকু হবে? w * x। এই বিন্দুতে হবে কিন্তু ওয়াইডটা হবে কিন্তু w * x, মানে x এর এতটুকুর ওজন, এতটুকুর ওজন। এখন তাহলে এই বিন্দুতে যে দূরত্বটা আছে এখান থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে কি? y, ঠিক আছে। এখন যদি আমরা এখানে বা এই বিন্দুতে মোমেন্ট নেই, যে কোনো বিন্দুতে আমরা মোমেন্ট নিতে পারি, এই বল ইনটু লম্ব দূরত্ব সমান কি? বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এই যে বল ইনটু লম্ব দূরত্ব এটা হচ্ছে টেনশন তার বিপরীত দিকে কাজ করবে, তাহলে বল ইনটু লম্ব দূরত্ব, আর এটা হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব x/2। এখন আমি যদি এক্সট্রা আমি তো x এতটুকুর কাজ করতেছি, আমি এটা যদি এখানে নিয়ে যাই তাহলে y = কত হয়ে যাবে? x হয়ে যাবে। আমার মানে l x কতটুকু হয়ে যাবে? l/2 এতটুকু, x কত হয়ে যাবে? l/2। কথা কি বুঝতে পারছেন? এখন আমরা এইটা যে মানে কাজ করছিলাম এটা যদি নিতাম তখন কিন্তু l কত হয়ে যেত? পুরোটা কিন্তু নিয়ে নিতাম। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মানে সেক বের করার সূত্র। এখন কথা হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা থেকে বোঝার একটা বিষয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা এই যে কভারগুলো আছে, মনে করেন আমাদের দেশের মধ্যে বরফের কোনো প্রভাব পড়ে যাবে, এই যে কভারটা আছে এটার মধ্যে মানে বরফ পড়তে পারে আইসা, ঠিক আছে, বরফ পড়লে এটা যে কেবল যদি থাকে কেবলের ইনসুলেশন কি হয়ে যাবে? মানে এই কেবলের ওজনটা কি বাইরে যাবে না? তাহলে এই ওজনটা বাইরে যাওয়ার জন্য কি এটা নিচের দিকে পড়বে, ঝুলবে। একটা কোয়েশ্চেন আসে অনেক সময় যে সেক কম বা বেশি হওয়া মানে কমও হইতে পারবে না, বেশি হইতে পারবে না, এটা কেন? মানে সেক আমাদের প্রয়োজন কেন? মূল কথা কোয়েশ্চন হচ্ছে সেক প্রয়োজন কেন? কারণ নাকি যে যখন শীতকাল হয় যদি সেক না থাকে
তো দেখা যাচ্ছে মানে এটার ভিতরে মানে আবার মানে যখন ওয়্যারগুলোর মধ্যে আইসা বরফ পড়বে বিশাল ওজন হয়ে যাবে কিন্তু এগুলোর কারণে এগুলো আরো ভারী হয়ে যাবে, ঠিক আছে, মানে নিচের দিকে ঝুলে যাবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে যাবে, ওই গাড়ি ঘোড়া ঠিক মতো চলাচল করতে পারবে না, এটা একটা মানে সমস্যা। আরেকটা হচ্ছে আবার সেট যদি মানে কম থাকে, সেট কম থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার হয়ে যাবে ওই যে টান হয়ে যাবে, মানে তার সিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, পোলগুলো ঠিক আছে। একসাথে হয়ে যাওয়ার সম্ভাবনা। আবার মানে আবার যদি সেট বেশি থাকে, এই যে পুলের মানে তখন কভারের ওজন বেড়ে যাবে, ওই যে পুলগুলো বেশি শক্তিশালী লাগবে, তার জন্য টাকা খরচ হবে, ঠিক আছে। এই জিনিসগুলো থেকে মূলত বাঁচার জন্য সেট একটা নির্দিষ্ট পরিমাণে মানে রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এটার মধ্যে বরফ থাকে মানে তাহলে এটার মধ্যে কয় ধরনের প্রভাব হতে পারে দেখেন, মানে তিন ধরনের প্রভাব আছে। একটা কন্ডাক্টরের ওজন আছে, একটা আছে কি কন্ডাক্টরের ওজন। তাহলে কন্ডাক্টরের ওজনটা আমরা একটা মানে ফেজর ডায়াগ্রাম মতন করি, তাহলে কন্ডাক্টরের ওজনটা নিচের দিকে মানে এটা WC নিচের দিকে কাজ করবে। আবার বরফ যেহেতু আছে তাহলে বরফের ওজনটা কোন দিকে কাজ করবে, ঠিক সেই নিচের দিকে কাজ করবে, আইসের ওজন WI। আবার আরেকটা কি বাতাস দেয়, ঠিক আছে, বাতাসটা সাধারণত পার্শ্বভাবে, বাতাসটা এইভাবে লাগে না, পার্শ্বভাবে মানে সে চারদিকে কি পার্শ্বভাবে, তাহলে এই আরেকটা লাগবে কি এই যে পার্শ্বভাবে, এটাকে W, ঠিক আছে। এখন টোটাল ওয়াইট কতটুকু, টোটাল ওয়াইট হচ্ছে এই যে এটা, কারণ এটা একটা ভেক্টর আর এটাকে ধরলাম থিটা, আর এটা হচ্ছে টোটাল ওয়াইট WT। তাহলে WT ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখেন এই দুটো যোগ একই দিকে নিচের দিকে আছে, তাহলে WC প্লাস কত WI স্কয়ার প্লাস কি হবে WW স্কয়ার। এখন যদি মানে আমরা এই যে সেটটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি ভার্টিক্যাল সেট, তাহলে টোটাল সেট কতটুকু দাঁড়াইলো, S is equal to WT টোটাল ওয়াইট L স্কয়ার ডিভাইডেড বাই কত 80, কথা বুঝতে পারছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো মেইন জিনিস হচ্ছে L তো স্প্যান দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে, আর T হচ্ছে কি টেনশন আমরা টান, ঠিক আছে, এটাও আমাদের মানে বের করা সহজ। বা এটা মনে করেন যে আমরা কোন জায়গা থেকে বের করতে পারি, সেফটি ফ্যাক্টরের মধ্যে একটা কাজ আছে, সেফটি ফ্যাক্টর একটা আছে মানে আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই ওয়ার্কিং টেনশন, আর এই সেই টেনশনটা হচ্ছে ওয়ার্কিং টেনশন। তাহলে আমরা যদি এই টেনশনটা বের করতে চাই, এটা কি ওয়ার্কিং টেনশন মানে কার্যকরী ওয়ার্কিং টেনশন বা কার্যকরী মনে করেন টান, ঠিক আছে, কার্যকরী টান T ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আলটিমেট স্টেজ, আলটিমেট স্টেজ বা স্ট্রেংথ যেটা এখানে ডিভাইডেড বাই হচ্ছে সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর। তাহলে সেফটি ফ্যাক্টরের ফর্মুলা কি হতে পারে, সংজ্ঞা কি হতে পারে, মানে আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে, মানে এবং ওয়ার্কিং টেনশনের অনুপাতকে সেফটি ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে। এটা মূলত সাধারণত তাহলে এর এককটা অ্যাকচুয়ালি কি, যেহেতু টানের একক কিন্তু নিউটন, টানের একক কি নিউটন। যদি নিউটন আমরা যদি নিউটনে না রেখে যদি কেজিতে রাখি তাহলে কি করতে হবে, 9.8 দ্বারা ওই যে ভাগ করতে হবে, ঠিক আছে, 9.8 দ্বারা ভাগ করতে হবে। মূলত হচ্ছে T ইকুয়াল টু হচ্ছে mg, T ইকুয়াল টু হচ্ছে কি এখন যদি জিটা যদি না থাকে তাহলে এককটা কি কেজি, এককটা কি হয়ে যাবে কেজি, এজন্য এককের দিকে খেয়াল রাখতে হবে। এই টেনশনের এককটা এই ক্ষেত্রে আমরা যে কাজ করি 80% সময় কেজি থাকে, ঠিক আছে, কেজি থাকে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। আমরা কেজিতে রাখতে করতে পারি, নিউটনে রাখতে করতে পারি, যে যে এককে রাখে কাজ করে, কিন্তু বাকি যে আমার মানে আনুষঙ্গিক যে এককগুলো আছে এটা আমাদের ঠিক রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হয়ে গেছে, এখন আমরা এই WT তো লাগবে, তাহলে WT যদি বের করতে চাই তাহলে WC WI W এটা বের করা লাগবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, মনে করেন এটা হচ্ছে কপারের একটা ক্রস সেকশন সাপোজ, ঠিক আছে, এটার ভিতরে কি আছে কালকের মতো, এটা মনে করেন কপারটা, এটা কপার, ঠিক আছে। তাহলে আমরা এটার ক্রস সেকশন নিই, এই ক্রস সেকশন নিলাম ধর অর্ধেকটা, মানে এই ক্রস সেকশন বলতে এতে অর্ধেকটা মানে একটা সাইড আমরা মানে ভিউ দেখালাম, একটা সাইড ভিউ, তো যাতে আমাদের দেখতে সুবিধা হয় একটা সাইড ভিউ নিলাম ধরে। তাহলে এটা যদি হয় তাহলে এই দিক যদি আমাদের চাপ দেয়, মনে করেন আমাদের চাপ মানে কি বাতাসে দিলে চাপ যদি দেয় বাতাসে, তাহলে আমরা জানি চাপ ইকুয়াল টু কি বল ইনটু লম্ব দূরত্ব, কি বলেন, চাপ ইকুয়াল টু কি বল ইনটু লম্ব দূরত্ব না, তাহলে বল ইনটু লম্ব দূরত্ব যদি হয় P, তাহলে বল F, ঠিক আছে, চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, কি বলেন, চাপ ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল। তাহলে বল এটাকে আমরা রাখলাম মনে করেন যে তাহলে এটাকে কি
আমরা এইভাবে লিখতে পারি কিনা P ইজ ইকুয়াল টু এটাকে শুধু খালি অনলি ফর W ওয়াইকে রাখলো ওয়াই কেজিতে, তার মানে এটার মধ্যে কি নাই জি নাই, ঠিক আছে, যেহেতু 4 আর এটার ক্ষেত্রফলটা কতটুকু হবে বলেন তো? আবার দেখ দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখন দৈর্ঘ্য ইনটু প্রস্থ যদি হয় তাহলে দৈর্ঘ্য তো L, কি বলে দৈর্ঘ্য L আর প্রস্থ কতটুকু? দৈর্ঘ্য L মানে 1 মিটার বিবেচনা করতেছি আমরা, প্রতি মিটারে যে হিসাবটা আমরা করতেছি প্রতি মিটারে হিসাব করতেছি, তাহলে L এর মানটা কত বলেন 1, ঠিক আছে, L এর মানটা কত 1। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে প্রস্থ কতটুকু আমরা জানি না, মানে এই যে তারটা আছে, ঠিক আছে, এটার পুরো দৈর্ঘ্যটা আমরা ধরে নিছি কত L ইকুয়াল টু ধরে নিছি মনে করেন 1 মিটার, মানে আমরা প্রতি মিটারের হিসাব করতেছি। আমরা যদি প্রতি মিটারের পাইতে পারি তাহলে 100 মিটারের আমরা বের করতে পারবো। কথা কি বুঝতে পারছেন? এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটা মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য 1 মিটার, তাহলে প্রস্থ কতটুকু চিন্তা করেন তো একটু। দেখেন এই যে কপাস যেটা আছে, হ্যাঁ এই কপাস যেটা আছে এটা তো কপার, তাহলে এর কি একটা পুরুত্ব আছে, মানে একটা ব্যাস আছে না, সেই ব্যাসটা কি ডি, কি বলে সেই ব্যাসটা কি ডি। আবার এটার মধ্যে কি বলে যদি বরফ পড়ে, বলেন বরফ পড়ে তাহলে আরেকটা পুরুত্ব তৈরি হবে না, সেই পুরুত্বটা কি এই দিক বরাবর আছে টি, এই দিক বরাবর আছে কতটুকু কি না, আমাকে বুঝতে পারছেন? এই দিক দিয়েও টি আছে, এই দিক দিয়েও কি আছে টি আছে, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে কি লেখা যায় ডি প্লাস 2t, কি বলেন ডি প্লাস 2t ইনটু কত 1 ইনটু কত 1। তাহলে সুতরাং আমাদের W দরকার, তাহলে W ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি P ইনটু D প্লাস 2t। এটাই আমরা অনেক সময় মুখস্থ করি আর কি, কথা বুঝছেন? যদি কেউ মুখস্থ রাখতে পারে ভালো, ঠিক আছে। এটা তাহলে অবশ্যই এই চাপ এটার এককটা কি বলেন তো? এই চাপের এই ক্ষেত্রে যদি আমরা এটা যদি নিউটন রাখি, ঠিক আছে, এটা যদি নিউটন রাখি তাহলে এটার এককটাও কিন্তু কিসের, মানে নিউটন পার বর্গ মিটার। দেখেন যে মানে চাপ ইকুয়াল টু চাপ P ইকুয়াল টু কত লেখা যায়, মানে বল ভাগের ক্ষেত্রফল, ঠিক না? তাহলে এটা কি কেজি, এটা যদি আমরা মানে এটা যদি আমরা নিউটন রাখি তাহলে কি লেখা যাচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, ঠিক আছে। আর তাহলে এটা সমান কি হয়ে যাবে অ্যাকচুয়ালি কেজি পার মিটার স্কয়ার। আমার কথা কি বুঝতে পারছেন না মানে? তাহলে অবশ্যই এফ এর এককটা কি থাকবে কেজি পার মিটার স্কয়ার, মাথায় রাখতে হবে। এখন আমাকে দেখতে হবে কেজি পার মিটার স্কয়ার যদি থাকে তাহলে ডব্লিউ এর এককটা কি আসবে কেজি আসবে। কথা কি ক্লিয়ার? ঠিক আছে। আবার যদি মনে করেন এটা যদি নিউটন থাকে তাহলে এইটার এককটা কি আসবে নিউটন আসবে, তখন আমরা ওই যে জি দ্বারা ভাগ করে আপনাকে কেজিতে কনভার্ট করে দিতে হবে। ক্লিয়ার? মাথায় রেখে তাহলে এই ফর্মুলাটা আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি এটা থেকে বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি না বুঝেন তাহলে মুখস্থ রাখবেন, ঠিক আছে। জাস্ট খালি মান দেওয়া থাকবে বসাইবেন হয়ে যাবে। এখন আসেন আরেকটা আছে আইস, মানে বরফ, ঠিক আছে। যেহেতু বরফ আছে তাহলে ধরে নিলাম এটা হচ্ছে তার বরফের মানে লেয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে কন্ডাক্টরের তো একটা আছেই, এটা মনে করেন যে এতটুকু হচ্ছে ব্যাসটা তার কন্ডাক্টরের। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পুরা আয়তন থেকে বুঝেন এই পুরো যে আয়তনটা আছে মানে মানে বরফ সহ কন্ডাক্টরের যে আয়তন আছে, এই আয়তন থেকে যদি আমি ভিতরের কন্ডাক্টরের আয়তনটা বাদ দিই তাহলে কিসের আয়তন বের হবে? বরফেরটা বের হবে কিনা? আর মনে করেন আমি এই যে এটা তো মানে কন্ডাক্টর, এর উপরে মনে করেন বরফের আস্তর চলছে, এটা আমি যদি পুরাটার থেকে সম্পূর্ণটা থেকে যদি আমি এই এতটুকু বাদ দিয়ে দিই তাহলে আমার কি এতটুকু পাইতেছি কিনা? পাইতেছি কিনা? ওইটা তো আমি ইনসুলেশন সহ পাচ্ছি। আমার মানে মানে লাইনগুলোতে ম্যাক্সিমাম সময় ইনসুলেশন আমি তো মানে কনসিডার করতেছি না এখানে। ওখানে শুধু আমি বরফে এই ইনসুলেটর বলেন বা বরফ বলেন দুইটাই মিলে এখন মনে করেন যে ইনসুলেটর হয়ে গেছে, ঠিক আছে। মূলত হচ্ছে আমার যেটা বের করার দরকার লাগতেছে এনে তার ইনসুলেশন, তাহলে আমার দরকার হচ্ছে কি পরিমাণ বরফ জমছে সেটা আমার বের করা। তাহলে কারণ সেটা যে বের করতে পারলে সেই অনুযায়ী সে নিচের দিকে টেনশন দিবে, কথা বুঝলেন নাই? তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা আপনারাই করবেন এই সম্পূর্ণ আয়তনটা থেকে আমরা এই আয়তনটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে বরফের আয়তনটা কতটুকু হয়, মানে কন্ডাক্টরের আয়তন মাইনাস কি হবে মাইনাস করে এটা মনে করেন পুরো মানে
মানে আইস সহ, ঠিক আছে, আইস সহ মানে আইস সহ কন্ডাক্টরের আয়তন, ঠিক আছে, মাইনাস কি হয়ে যাবে কন্ডাক্টরের আয়তন। কথা কি বুঝতে পারছেন? এখন আয়তন যদি আমরা আয়তন বের করতে পারেন, আমরা জানি আয়তন মানে m is equal to কত b রো, ঘনত্ব দিয়ে বের করবেন, মানে কারণ m equal to কত b into কত রো, তাহলে b equal to কত m by রো। কথা কি বুঝতে পারছেন? এই ফর্মুলা অনুযায়ী আপনার এখান থেকে আই সেটটা বের হবে ফাইনাল, মানে w এবং wi যেটা হবে, তাহলে যেহেতু আমি অনলি ফর আইস বের করতেছি, দেখেন তাহলে এটা আইসের কি ঘনত্ব থাকবে, মানে বরফের ঘনত্ব ইনটু পাই টি, কারণ এটা যেহেতু একটা বৃত্তাকার তাহলে অবশ্যই পাইয়ের একটা সম্পর্ক আসবে, পাই টি ইনটু কি হবে ডি প্লাস টি, এখানে কিন্তু ডি প্লাস 2t হবে না, ঠিক আছে, এটা আমার মাথায় লিখে দেখি ভুল লিখছি কিনা। কি এখন বলেন বুঝতে পারছেন না পারেন না বলেন? ক্লিয়ার ব্যাপারটা, মানে ঠিক আছে, কোনো ভুল হয়েছে না। এটা হচ্ছে এটা থেকে ক্যালকুলেশন করার পরে আসা, আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন নেই, যা সরাসরি এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে ওই যে এটা থেকে বের করার পরে এটা আয়তনটা বের হবে বরফের, ঠিক আছে, এটা আয়তনটা বের হবে। তাহলে আয়তনের সাথে মানে যদি আমি বর বের করতে চাই তাহলে ডাব্লিউ, ঠিক আছে, মানে বি ইন্টু ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব তাহলে বরফের ঘনত্ব তাহলে কি করে দিতে হবে, তাহলে একটা জিনিস দেখেন এই যে ডাব্লিউ এবং ডাব্লিউ ইকুয়াল টু মানে এটা কিন্তু পি ইন্টু ডি প্লাস 2t, কথা বলছি, এটা কিন্তু চাপ প্রেশার, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কিন্তু মানে এটা কিন্তু বলিও, ঠিক আছে, এটা বরফের কি বলে, এই ক্ষেত্রে কিন্তু 2t আসতেছে, কিন্তু আর এই ক্ষেত্রে কিন্তু 2t আসতেছে, ডি প্লাস টি কিন্তু এই টিতে মাঝখানে চলে আসে, কথা বুঝতে পারছেন? এভাবে মনে রাখতে হবে, এই দুটো ফর্মুলা মনে না রাখলে আপনার মানে আগাইতে পারবেন আর কি, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এটাই হচ্ছে সমতলের সেক নির্ণয়ের ফর্মুলা, এই ডেফিনেশন বা ব্যাখ্যা বিশ্লেষণ এটাই বুঝে লেখা। সেভ করে দেখি। হ্যাঁ।